নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিই না, এবার মুখ খুললেন কার্তিক মহারাজ। স্ত্রীকে ডিভোর্সে দেখে রেশন ডিলার করার জন্য আবেদন, বিতর্কে তৃণমূল নেতা, খোঁচা বিরোধীদের। মুম্বাই থেকে এলিফ্যান্টা যাওয়ার পথে আরব সাগরে ডুবল লঞ্চ, মৃত 13, নিখোঁজ একাধিক। মুখোশ খুলে গিয়েছে, 400 পেলে কি করত? শাহের আম্বেদকর মন্তব্যের নিন্দা, বিজেপিকে নিশানা মমতার। হুইপ অমান্য করে সংসদে গড়হাজির, শাস্তির মুখে বাংলার 4 বিজেপি। তালিকায় কারা জানুন। মিড ডে মিলেও কাটমারি, চাকরি নিয়ে টানাটানি হতে স্কুল পরিদর্শকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রধান শিক্ষকের। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, রণক্ষেত্র ময়নাগুড়িতে। কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ শানিয়ে রাজভবন অভিযান যুব কংগ্রেসের, শামিল অধীর শুভঙ্করও। ওরা যেন শান্তিতে কাজ করতে পারে, শওকতের ঘাড়ে ইনফোসিসের নিরাপত্তার দায়িত্ব দিলেন মমতা। এলাকার দখল নিয়ে 2 পক্ষের বোমাবাজি, ফের উত্তেজনা মুর্শিদাবাদের গ্রামে, ঘটনাস্থলে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই ঠিক, আমরা সেটা পারি না। কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন কার্তিক মহারাজ। তার দাবি, কোরআনের নির্দেশ অনুযায়ী কথা বলেছেন ফিরহাদ হাকিম। সম্প্রতি ফিরহাদের মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। তার মন্তব্যের বিরোধিতা করে তৃণমূল। এই ধরনের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয় দলের তরফে। ফিরহাদ বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু দেশে আমরা 17%। আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব। সেই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, ফিরহাদ হাকিম আমাদের অনেক কল্যাণ করেছেন, ভালো করেছেন। বুধবার কালনায় সনাতনী ঐক্যমঞ্চ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ। ফিরহাদকে কার্যত কটাক্ষ করে তিনি বলেন, ফিরহাদ হাকিম সর্বাগ্রে তিনি পরিচয় দিচ্ছেন যে তিনি একজন মুসলমান। তিনি কোরআনের অনুগামী। তার ধর্মগ্রন্থে যা নির্দেশ আছে সেই নির্দেশ তিনি পালন করছেন। এটা খুব আনন্দের কথা। এরপরে তিনি বলেন, আমরাই শুধু নিজেদের হিন্দু বলে পরিচয় দিই না। আর বিবেকানন্দ বলে গিয়েছিলেন, আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি। আমরা সেই বিবেকানন্দর অনুগামী। ফিরহাদ হাকিম আমার চোখ খুলে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন কার্তিক মহারাজ। তার কথায়, আজ যারা চোখ থাকতে বলতে পারে না তারা অন্ধ, বোবা। বিবাহ বিচ্ছেদের ভুয়ো শংসাপত্র দেখিয়ে রেশন ডিলারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য তথা ব্লক যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। আবেদনের কথা স্বীকার করে নিলেও যার সঙ্গে সংসার করছেন তাকে ডিভোর্সে দেখানোর অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ওই তৃণমূল নেতা। বিজেপির অভিযোগ, এভাবে জালমতি তৈরি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে করে যাচ্ছেন শাসক দলের নেতা নেত্রীরা। স্থানীয় সূত্রে খবর, নদিয়ার শান্তিপুরে হরিপুর পঞ্চায়েত এলাকায় ধনঞ্জয় মণি নামে এক ব্যক্তির রেশন দোকান ছিল। কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। তাই সরকারি নিয়ম অনুযায়ী রেশন ডিলারশিপের জন্য নতুন করে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। সেখানে স্ত্রীকে ডিভোর্সি দেখিয়ে আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে হরিপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য রূপম মান্নার বিরুদ্ধে। বস্তুত রেশন ডিলারশিপ প্রদানে 100 নম্বরের একটি মূল্যায়ন হয়। সেখানে 20 নম্বর থাকে যাতায়াতের সুবিধার ক্ষেত্রে, 10 নম্বর অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য। একই রকম ভাবে 10 নম্বর আলাদা করে থাকে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে। ওই সুবিধা পেতে তৃণমূল নেতা বিবাহ বিচ্ছেদের ভুয়ো শংসাপত্র দেখিয়ে আবেদন করেছেন বলে অভিযোগ শুনে তৃণমূল নেতা রূপম জানান, তিনি সরকারি নিয়ম মেনে আবেদন করেছেন। তার কথায়, নিয়ম মেনে সব করেছি, আর ডিভোর্সের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়, এ নিয়ে কোনো মন্তব্য করব না। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, সরকারি সুবিধা নিতে নীতি নৈতিকতা বিসর্জন দিচ্ছেন শাসক দলের নেতারা। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কটাক্ষ, তৃণমূল লুটে পুটে খাওয়ার রাজনীতি করছে। যার সঙ্গে সংসার করছেন সেই স্ত্রীকে ডিভোর্সি দেখাতেও কুণ্ঠাবোধ করেন না এরা। যদিও দলের নেতার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, অভিযোগ আর বাস্তবের সঙ্গে কতটা মিল আছে তা খতিয়ে দেখতে হবে। যদি কেউ দোষী প্রমাণিত হন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই খবর শুনছেন আপনারা কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। খবর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। মুম্বাই উপকূলে লঞ্চ উল্টে মৃত 13। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 100 জনেরও বেশি যাত্রীকে। বুধবার দুপুরে লঞ্চটি মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা আইল্যান্ডের দিকে যাচ্ছিল। 3:55 নাগাদ নীলকমল নামের ওই লঞ্চটি একটি ছোট স্পিড বোটের সঙ্গে ধাক্কা খায়। তারপরে উল্টে যায় ও ডুবতে শুরু করে।
এখনো পর্যন্ত লঞ্চের ৫ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলছে। পুলিশ জানিয়েছে ১১টি নৌসেনার বোট এবং ৩টে মেরিন পুলিশের বোট উদ্ধার কাজে নামানো হয়েছে। তন্ন তন্ন করে খুঁজে দেখা হচ্ছে এলাকা। ৪টি হেলিকপ্টারও হাত লাগিয়েছে এই কাজে। জওহরলাল নেহেরু পোর্টের এক আধিকারিক এ বিষয়ে জানান, এই ঘটনা প্রথম দেখতে পান উপকূলে উপস্থিত মৎস্যজীবীরা। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। তারপর পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়। একে একে ১০০ জনেরও বেশি যাত্রীকে মৎস্যজীবী এবং ওই বাহিনীর লোকজন উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১১০ জন যাত্রী ও ৫ জন লঞ্চের লোকজনকে নিয়ে নীলকমল এলিফ্যান্টের উদ্দেশ্যে যাচ্ছিল বুধবার। উদ্ধার হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫৭ জনকে ভর্তি করা হয়েছে পোর্টের হাসপাতালে। ৯ জনের চিকিৎসা চলছে নৌসেনার তত্ত্বাবধানে। একজনকে অশ্বিনী হাসপাতাল এবং আরও ৯ জনকে জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। সকলকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। ঘটনার কথা জানতে পেরে টুইট করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি জানিয়েছেন, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে বিষয়টি দেখছেন। উদ্ধার কাজ চলছে। বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে লোকসভা এবং রাজ্যসভা। পরস্পরকে আক্রমণে নেমেছে বিজেপি এবং কংগ্রেস। বিরোধীদের চাপের মুখে পাল্টা কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মুখোশ খুলে গিয়েছে। সংসদে যেখানে সংবিধানের ৭৫ বছর উদযাপন করা হচ্ছে, সেখানে গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করে এই অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করা হলো। বিজেপি কতটা জাতপাতে ভেদাভেদ করে এবং দলিত বিরোধী, এই ঘটনায় তার প্রমাণ। ২৪০ আসন পেয়ে যদি বিজেপি এই আচরণ করে, তাহলে ৪০০ আসন পেলে তারা কি করত তা সহজেই অনুমেয়। তাহলে হয়তো তারা গোটা ইতিহাসটাই নতুন করে লেখার জন্য বাবা সাহেবের সব অবদানকেই মুছে ফেলত। প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে বিতর্ক চলাকালীন শাসক বিরোধী চর্চায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। গতকাল সংসদে বক্তব্য রাখার সময় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বি.আর. আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আম্বেদকর 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 করে চিৎকার করাটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এতবার ভগবানের নাম নিলে স্বর্গে ঠাঁই পাওয়া যায়। তৃণমূল নেত্রী আরও লিখেছেন, যে লক্ষ লক্ষ মানুষ বাবা সাহেব আম্বেদকরকে পথ প্রদর্শক এবং অনুপ্রেরণা হিসেবে মানেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে তাদেরকেও অপমান করেছেন। কিন্তু যে দল ঘৃণা এবং বিদ্বেষকে ছড়িয়ে দেয়, তাদের থেকে আর এর থেকে বেশি কি আশা করা যায়? মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য শুধু বাবা সাহেব আম্বেদকরের সম্মানহানি করেনি, তার সঙ্গে সংবিধানের অন্যান্য প্রণেতাদের পক্ষেও অবমাননাকর। মঙ্গলবার লোকসভায় পাশ হয় এক দেশ এক নির্বাচন বিল, কিন্তু ওই দিন ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না এনডিএ তথা শাসক দল বিজেপির বহু সাংসদ। এবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো। সূত্রের খবর, গড়হাজিরার কারণ জানতে চেয়ে শোকজ নোটিশ পেতে চলেছেন অনুপস্থিত বিজেপি সাংসদরা। সেই তালিকায় রয়েছেন বাংলার ৪ সাংসদ, রয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এক দেশ এক নির্বাচন বিল পাস হওয়া নিয়ে রীতিমতো সরগরম ছিল দেশের রাজনীতি। শাসক বিরোধী সংঘাতের মঙ্গলবার লোকসভায় পাস হয় এই বিল। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এ সংক্রান্ত ১২৯তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন অর্থাৎ সংশোধনী বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন। বিরোধীদের ডিভিশনের দাবি মেনে ভোটাভুটি হয়। দেখা যায়, নিম্নকক্ষে বিলের পক্ষে ভোট পড়েছে ২৬৯টি, বিলের বিপক্ষে ভোট পড়ে ১৯৮টি, কিন্তু এনডিএ জোটের সাংসদের সংখ্যা মোট ২৯৩। ভোটাভুটির কথা মাথায় রেখে আগে থেকেই হুইপ জারি করা হয়েছিল, অর্থাৎ ওই নির্দিষ্ট দিনে হাজির থাকতে বলা হয়েছিল শাসক তথা জোট সরকারের প্রত্যেক সাংসদকে। কিন্তু ওই দিন গড়হাজির ছিলেন বহু সাংসদ। গড়হাজির ছিলেন নীতিন গড়করির, গিরিরাজ সিংহের মতন হেভিওয়েট মন্ত্রীরাও। এরপরে পদক্ষেপের সিদ্ধান্ত নেয় দল। সূত্রের খবর, ২০ জন অনুপস্থিত সাংসদরা আগে থেকে দলকে অনুপস্থিতির বিষয়টি আগে থেকে জানিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে। মিড ডে মিলেও কাটমানি, স্কুল পরিদর্শকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের। কাটমানি না দেওয়ায় লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই প্রধান শিক্ষকের। চাকরি নিয়েও টানাটানি, ভয়ে শেষ পর্যন্ত জেলা শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন রামেশ্বরপুর জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত।
তিনি গুরুতর অভিযোগ তুলেছেন স্কুল পরিদর্শক অমৃতা বিশ্বাসের বিরুদ্ধে। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সঞ্জয়ের দাবি, উনি আমাকে বলেন প্রতিদিন 30টা করে ছাত্র বাড়াতে হবে, তার হিসেবে ওনাকে 5 টাকা 45 পয়সা করে দিতে হবে। কিন্তু আমাদের কোনো টাকা অতিরিক্ত হয় না। আবার ম্যাডাম একজন প্রভাবশালী, সবাই জানে। তাই তার ভয়ে আমি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফোন পেতে ম্যাডামকে পেমেন্ট করি। 30,000 টাকা করে আমাদের 3 জনের থেকে মোট 90,000 টাকা চেয়েছিলেন। ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক অর্পণা মণ্ডল বলেছেন, অভিযোগ আমরা পেয়েছি, পুরোটাই তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই নিয়ম মেনে পদক্ষেপ করা হবে। এদিকে বিতর্কের আবহে অমৃতা বিশ্বাস আবার ঘুরিয়ে সঞ্জয়ের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন। বলেছেন, ডিপার্টমেন্ট আগে তদন্ত করুক, অভিযোগ কে করেছে সেটা দেখতে হবে। ও একটা জেল খাটা আসামি, বাকিরা যারা করেছে তারাও জেল খাটা আসামি। শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ। পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র ময়নাগুড়ি, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, ফাটায় কাঁদানে গ্যাসের শেল। রণক্ষেত্র জলপাইগুড়ির ভোটপট্টি এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল 2 ছাত্রী। পথে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বুধবার দুপুরে এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি, পাশাপাশি এলাকায় মেয়েদের নিরাপত্তার দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে অবরোধ তুলতে যায় পুলিশ। তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। মূলত পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তারা। পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ফোর্স, লাঠিচার্জ করা হয়, ফাটানো হয় ফোর্স। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি শিব শঙ্কর দত্ত। তবে গুজব ছড়িয়ে উত্তেজনা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একযোগে আক্রমণ শানিয়ে রাজভবন অভিযান করল যুব কংগ্রেস নেতৃত্ব। বুধবার পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই অভিযানে যোগ দেন প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতারাও। মূলত 3টি ইস্যুকে সামনে রেখে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল। দুর্নীতির কারণে শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার, দেশের বেকারত্ব কমানো এবং আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলে এই অভিযান করেন কংগ্রেসের নেতাকর্মীরা। ক্যানিং স্ট্রিটের একটি অস্থায়ী মঞ্চ করে সভার আয়োজন করা হয়। সেখানে একে একে বক্তৃতা করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তীরা। পরে যুব কংগ্রেস কর্মীরা রাজভবনের দক্ষিণ দরজায় বিক্ষোভ দেখাতে গেলে তাদের গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে যদিও নেতাদের জামিনে মুক্তি দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে রাজ্যের জাল পাসপোর্ট তৈরির বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন অধীর। লোকসভায় কংগ্রেসের প্রাক্তন দলনেতা বলেন, পশ্চিমবঙ্গ জালিয়াতের রাজ্যে পরিণত হয়েছে। কালো টাকা পাবেন, ড্রাগস পাবেন, অস্ত্র পাবেন, জাল পাসপোর্ট পাবেন। এখান থেকে মহিলা পাচার হয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হয় শিশুদের মাধ্যমে। এখানে সব পাবে। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য। তাই এই অভিযোগের ভিত্তিতে অবাক হওয়ার কিছু নেই। আমার তো মনে হচ্ছে যা পাওয়া গিয়েছে তা হিম শৈলের চূড়ামাত্র। অন্যদিকে যুব কংগ্রেস নেতা অর্ঘগণ বলেন, এআইসিসির নির্দেশে আমরা রাজভবন অভিযান করলাম। দুর্নীতির অভিযোগ যখন উঠেছে তখন তাকে গ্রেফতার করা উচিত। আমরা সেই দাবি তুলেছি আমাদের কর্মসূচিতে। সঙ্গে আরজি কর হাসপাতালে নিহত মহিলা চিকিৎসক যাতে দ্রুত বিচার পান, সেই দাবির পক্ষেও যুব কংগ্রেস সরব হয়েছে। ঘোষণা হয়েছিল আগেই। পূর্ব ঘোষণা মতোই বুধবার নিউ টাউনের হাতিশালায় উদ্বোধন হয়ে গেল ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে আলুরের সরকারি অতিথিশালায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যের শিল্প ও বাণিজ্য জগতের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বদের উপস্থিত থাকতে দেখা যায়। সেখানে ইনফোসিসের এই নতুন ক্যাম্পাসের কথা শোনা যায় মমতার মুখে। এদিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বলেন, আজ একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য। 1981 সালে ইনফোসিস তাদের যাত্রা শুরু করেছিল। অবশেষে আমাদের রাজ্য তাদের নতুন ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে পেরেছে। একই সঙ্গে বারবার সাহায্যের প্রতিশ্রুতিও দিতে দেখা যায় মমতাকে। সাফ বলেন, আমাদের সরকার সব রকমের সাহায্য করবে। একথা বলতে গিয়ে মমতার মুখে শোনা যায় ক্যানিং পূর্বের বিধায়ক তথা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকত মোল্লার প্রসঙ্গ। তাকে খানিক নির্দেশের সুরেই বলেন, ওরা যাতে সব রকম সহযোগিতা পায় তা আমাদের দেখতে হবে। পুলিশকেও মনে করান তাদের দায়িত্বের কথা। মমতা বলেন, এটা বর্ডার এরিয়া। যে এলাকায় এই নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে তা কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট ও পশ্চিমবঙ্গ পুলিশের কাজের পরিসরের মধ্যে পড়ে। তাই কাজের ক্ষেত্রে ভালো কোঅর্ডিনেশন দরকার। তাই যাতে কোনো বাধা না আসে, কোনো অশান্তি না হয়, ওরা যাতে শান্তিতে কাজ করতে পারে তা দেখতে হবে।
প্রসঙ্গত কিছুদিন আগেই ভাঙড় এসেছে কলকাতা পুলিশের হাতে। তবে বিগত কয়েক মাসে বারবার অশান্তির ছবি দেখা গিয়েছে ভাঙড় সহ আশেপাশের এলাকায়। গোষ্ঠী কোন্দলের অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক দল। এমতাবস্থায় ইনফোসিসের মঞ্চে শওকত মোল্লার মতো আরাবুল ইসলামের বিরোধী শিবিরের নেতার নাম তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের। খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, শওকত হচ্ছে নাম্বার 1 গ্রেডের গুন্ডা। তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিচ্ছে গুন্ডা দমন করার জন্য। আসলে মাল তোলার দায়িত্ব পেল শওকত। মাননীয় বুঝিয়ে দিলেন, এখানে যা মাল তোলা হবে সব শওকত তুলবে। এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি, সংঘর্ষে উত্তেজনা মুর্শিদাবাদের সালার থানার চুনশহর গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এ নিয়ে খোঁজখবর করেছে পুলিশ। প্রায় 2 মাস ধরে এলাকা দখলকে কেন্দ্র করে চুনাশহর গ্রামে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। বাড়ি ভাঙচুর, বোমাবাজির মতো ঘটনাও ঘটেছে। এলাকা দখল নিয়ে অশান্তির জেরেই মাস দেড়েক আগে খুন হন চুনা শহরের পাশের গ্রাম কান্দুরার বাসিন্দা আলাই শেখ, বয়স 55 বছর। ওই খুনের ঘটনার পর বেশ কয়েকজন ঘর ছাড়া ছিলেন বলে খবর। তারপর থেকে এলাকাও খানিক শান্ত ছিল, কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে দফায় দফায় বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীদের অনেকেই আবার এলাকায় ফিরেছে। তারপরেই অশান্তি শুরু হয়েছে। গ্রামবাসীরা পুলিশি পদক্ষেপের আর্জি জানিয়েছেন। চুনশহর গ্রামের বাসিন্দা মিজানুর মণ্ডল বলেন, আমাদের গ্রাম্য এলাকায় আধিপত্য ধরে রাখার লড়াই করছে দুই দুষ্কৃতী গোষ্ঠী। এখানে নানা অপরাধমূলক ঘটনা ঘটে। বেশ কিছুদিন এলাকা শান্ত ছিল, মঙ্গলবার থেকে আবার উৎপাত শুরু হয়েছে। মিজানুরদের অভিযোগ, দুটো গোষ্ঠীর লড়াইয়ে অনেকে আহত হয়েছেন। আগে খুনের ঘটনা ঘটেছে। একটি গোষ্ঠীর লোকজন কিছুদিন এলাকা ছাড়া ছিল, তারা ফেরত আসার পর নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। অন্যদিকে ওই জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছিল আগেই। তা সত্ত্বেও কিভাবে এলাকায় বোমাবাজি হচ্ছে, দুষ্কৃতীদের দৌরাত্ম্য চলছে, তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। খবর শেষ হলো।